গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা। বিস্ফোরণে ৫ বাংলাদেশি কৃষক আহত। টহল বাড়িয়েছে বিজিবি এবং বিএসএফ। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। রাজশাহীতে জামায়াতের আমির, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে চালিয়ে যেতে হবে আন্দোলন। সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। হবিগঞ্জে প্রায় ৭.৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি। পরিবেশের ক্ষতি এড়াতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মৃত্যুকে রটানো হলো জিনের হত্যা হিসেবে। মামলার পর থেকে পলাতক স্বামী, তদন্ত করছে পিবিআই। ৮টা বাজে যায় শুনি, এরা 10টা বাজে জানাজা দিয়ে লাগবে, জানি না শুনি না জানাজা দিয়ে কিভাবে। আমার অনেক অত্যাচার করতো, অনেক মার করতো। সন্ধ্যের কারণে হলে আমি বাড়িতে চলে গেলাম কেন? আমার তো কোনো প্রশ্ন আসে না। চুয়াডাঙ্গায় ঘুষ না পেয়ে ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ। কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় বোমা বিস্ফোরণে ৫ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর বিজিবির বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তের উভয় পাশে। স্থানীয়দের অভিযোগ, সকালে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী বাসিন্দারা আম গাছ কেটে নষ্ট করে। তারা খবর পেয়ে বিজিবি জওয়ান এবং কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় টিয়ারশেল ও বোমা ছোড়ে বিএসএফ। বিস্ফোরণে আহত হয় ৫ বাংলাদেশি। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ সদস্যরা। ঘটনার পর থেকে বিরাজ করছে উত্তেজনা। দুপাশে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সীমান্তে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বোমা বিস্ফোরণ তো হলে, এ বিষয়ে বিজেপি কি বলছে? সোহার, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যে ঘটনা, এটি এখনো উত্তেজনাকর অবস্থায় রয়েছে। উভয় পক্ষে বিজিবি এবং বিএসএফ অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে। সকাল থেকে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে ভারতীয় যারা নাগরিক ছিল তারা অভিযোগ করেন যে গম কেটে নেওয়া হয়েছে। এই মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে কিন্তু তারা এসে বাংলাদেশের যে আম গাছ আছে সেই আম গাছগুলো কাটা শুরু করে এবং এখান থেকেই কিন্তু মানে ঘটনাটা মধ্যে সূত্রপাত হয়। এই সময় বাংলাদেশি যারা কৃষক সেখানে ছিলেন তারা কিন্তু এই বিষয়টিকে নিয়ে মানে যেহেতু তাদের ফসল এবং গাছ কেটে ফেলা হচ্ছিল। এই এক পর্যায়ে কিন্তু বিএসএফ ভারতীয় নাগরিকদেরকে নিয়ে তারা কিন্তু তাদের সাথে করে নিয়ে এসে বাংলাদেশের জনগণের উপর আক্রমণ এবং বিএসএফ বিভিন্ন হাত বোমা এবং অন্য যে ককটেল বা বিস্ফোরক দ্রব্য আছে সেগুলো কিন্তু তারা নিক্ষেপ করে এবং এই সীমান্তে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক মুহূর্তে এক পর্যায়ে কিন্তু ভারতীয় যারা নাগরিক বিএসএফ এর সাথে বাংলাদেশে আক্রমণ করতে এসেছিল তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশি কৃষকের উপর চড়াও হয়। এক পর্যায়ে বেশ কয়েকজন 5 কৃষক যারা আহত হয়েছে, অনেক অনেক ছড়া পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক একটা বাচ্চাকে আমরা যে বাচ্চাটি হাসপাতাল লাগছে এবং তাকে কোপ মারা হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে উভয় পক্ষ বা উভয় দেশের নাগরিকরা কিন্তু উত্তেজিত হয়ে উভয়
দেশের নাগরিকরা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিতে থাকে। তবে বিজিবি অত্যন্ত শান্তভাবে বাংলাদেশের নাগরিকদেরকে কিন্তু ক্ষান্ত করে এবং তারা ল্যান্ড এলাকা থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বিএসএফ এর সাথে ভারতীয় নাগরিকরা তখনও ছিল এবং সেই অবস্থায় কিন্তু তারা আক্রমণ চালাচ্ছিল। এখন যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে উভয় পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং উত্তেজিত জনতা কিন্তু অস্ত্র মুখোমুখি অবস্থানে আছে। বিজিবি যেটা বলছে সেটা হচ্ছে যে তারা আন্তর্জাতিক করে তারা সীমান্তে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া যেটা আমাদেরকে সাংবাদিকদের এই বিষয় নিয়ে তারা উভয় পক্ষের ব্যাটালিয়ন পতাকা বৈঠক করেছিলেন এবং সেই আপাতত জিনিসটা স্তম্ভিত আছে, কিন্তু এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। অপরদিকে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, এতদিন মেগা প্রকল্পের নামে টাকা হরিলুট করা হয়েছে, আর রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জের স্বাস্থ্যসেবার চিত্র পরিদর্শন করেন উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। পরে ওসমানী মেডিকেলে মতবিনিময় সভায় যোগ দেন নূরজাহান বেগম। তিনি বলেন, ওষুধ শিল্পের ওপর আরোপিত ভ্যাট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস, এটা কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইগুলো বাড়ে আনি, তো যাই হোক উনি আবার বিশ্বাস, উনি আবার এটা কনসিডার করবেন, আমরা আবারও উত্থাপন করেছি। ভোলার মনপুরায় ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে। এতদিন কোনো প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয় নাই। এই আগের গভর্নমেন্ট যারা ছিল তারা নিজেরা টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রজেক্ট নিয়েছে। এদিকে কুমিল্লায় এক সেমিনারে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রায় 150টি সংস্কারের সুপারিশ করা হয়েছে। আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি, যাতে ওই কুৎসিত লোকগুলো যেন ওই রুমে ওই সুন্দর ইমারতটাতে, সুন্দর বিল্ডিংটাতে প্রবেশ করতে পারে। পরে গণমাধ্যম কর্মীদের সাথেও মতবিনিময় করেন ডক্টর বদিউল আলম মজুমদার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নিজেদের পরাক্রমশালী ভাবতে শুরু করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের কপালে জুটেছে নানা রকম নির্যাতন। রাজশাহীতে জামায়াতের কর্মী সভায় এমন সব কথা বলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, চাঁদাবাজ, ঘুষ, বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনও যুদ্ধ শেষ হয়নি। দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। দীর্ঘ 15 বছর পর রাজশাহীতে জামায়াতে ইসলামীর বড় জমায়েত। সম্মেলনে অংশ নিতে সকাল থেকেই রাজশাহী মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কর্মী সম্মেলন। যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবে নিহতদের স্তূপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে মরদেহ। তাদের রক্তের বিনিময়েই জোর করে চাপানো গোলামি থেকে মুক্তি পেয়েছে এদেশের মানুষ। আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের পর ছুঁড়ে মারা হয়েছে, তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলোকে ছাই বানায় ফেলা হয়েছে। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। যতদিন দেশের চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য থাকবে ততদিন যুদ্ধ চলবে বলেও জানান জামায়াতের আমির। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজেদের পরাক্রমশালী ভাবতে শুরু করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের কপালে জুটেছে নির্যাতন। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। জারিন অর্নি, যমুনা নিউজ। হবিগঞ্জে প্রায় 7.5 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে 55 বিজিবি ব্যাটালিয়ন। 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত জব্দ করা হয় সব দেশি বিদেশি মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য। পরিবেশের ক্ষতি এড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা রোলার দিয়ে ধ্বংস করা হচ্ছে বিজিবির অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত সব মাদকদ্রব্য। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করেন 55 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। তিনি জানান, 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত জব্দ হয়েছে প্রায় 7.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। 26 জুলাই 2022 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আনুমানিক সিজার মূল্য হচ্ছে 7,42,36,331 টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য। পরিবেশের ক্ষতি এড়াতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। পরিমিত মাত্রায় পানি দেওয়ার মাধ্যমে এটা যে পিএইচ বা ক্ষারের যে লেভেলটা আছে এটাকে আমরা নরমাল লেভেলে নিয়ে আসবো, যাতে করে এটা পরিবেশে কোনো ঝুঁকি না হয় এবং এটা মাটির সাথে যেন মিশে না যায়, সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার প্রায় 16 মাস পর পরিবারের কাছে ফিরেও ভালো নেই ঢাকার ধামরাইয়ের রহমতুল্লাহ। এখনো স্বাভাবিক হয়নি শারীরিক ও মানসিক অবস্থা। নিরাপত্তা শঙ্কায় পরিবারটি। নিখোঁজ থাকার 16 মাস পর ফিরেছেন বাড়ি। এরপর পেরিয়েছে প্রায় 1 মাস। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রহমতুল্লাহ। তবে ভয় আতঙ্ক কাটেনি পুরোপুরি। আমি নাকি জঙ্গি, এর জন্য আমাকে ধরে নিয়ে গেছে, কিন্তু আমি তো জঙ্গি না। আমি ইসলামিক পোস্ট করতাম, এমনকি ইন্ডিয়া বিরোধী পোস্টগুলো করতাম, এর জন্য আমাকে ধরছিল। রহমতের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় স্বজনরাও। তারা বলছেন, ধামরাইয়ের বাড়িতে ফেরার পর প্রতিবেশী, গণমাধ্যম সহ অপরিচিত সবাইকে এড়িয়ে চলতেন। পরিবারের সাথেও কথাও কম বলতেন রহমত। ওরে বেশি কথা জিজ্ঞেস করলে ওর মাথা গরম হয়ে যায়, আর ওর মাথা যদি গরম হয়ে যায় তখন ও মাকে, ভাইকে এগুলো চিনতে চায় না। আমাকে মনে করেন যে রাস্তার পাশে বাড়ি, গাড়ি গেলেও যদি গাড়ি থামায় আমাকে জায়গায় আমরা ভয় পাই যে কি আবার আইসে মনে হয় বেড়া ডিবিরা আইসে মনে হয় আমাকে ধরে নিয়ে যাবো গা। স্থানীয়দের অভিযোগ, রহমতুল্লাহকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। একজন মুসলিম হিসাবে একজন মানুষ দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে বা ইসলামিক ভিডিও পোস্ট করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এগুলো করাতে যদি কিনা সরকারে এরকম ভাবে একজনকে উঠায় নিয়ে জঙ্গি অপবাদ দেয়, এটা তো আসলে মাইনে নেওয়া যায় না। না রহমতুল্লাহ তো ওইরকম কোনো কথাই না। ওইটা কোনো কথা হইলো? আমাদের এলাকায় ও ছোট থেকে বড় হয়েছে, আমরা ছোট থেকে দেখতেছি। ওইরকম ধরনের কোনো আবাস ওর কাছ থেকে আমরা কখনোই পাই না। পুলিশ বলছে, নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ঘটনার তদন্ত চলছে। আমি নিজেও সেখানে গিয়েছি, তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার স্বার্থ অনুযায়ী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না। তারা যদি কোনো কিছু ফিল করে আমাকে জানাবে, আমি সেইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব। 2023 সালের 29 আগস্ট রাতে বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে রহমতুল্লাহকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর গেল বছরের 22 ডিসেম্বর বাড়ি ফেরেন তিনি।
মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, ধামরাই। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো ফরিদপুরের 2 গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। সকালে নগরকান্দায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে সলিথা ও মীরাকান্দা গ্রামের বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার রাতে সলিথা গ্রামের এক ওয়াজ মাহফিলে 2 গ্রামের বাসিন্দাদের উপস্থিতিকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়। তারই জেরে সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর চালানো হয় 20টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাথী নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাকে জিনে হত্যা করেছে রটিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফন করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আদালতে মামলার পর থেকে পলাতক তারা। বিচার চায় সাথীর পরিবার। পিবিআই জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। নবীনগরের আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী 2023 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা। গত বছরের 18 অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় সাথীর মরদেহ। সে সময় সাথীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করেন। জিনে মেরেছে বলে এলাকায় রটানো হয়। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় মরদেহ। রাত 3টার সময় ফোন দিয়ে আমার মেয়ের মোবাইলে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কইতাছে যে সাথীরে বিশ্রাইতেছে, হেরা অনেক ঘন্টা 2 ঘন্টা ধরে বিশ্রাইতেছে, পাইতাছে না। পরে দেখলাম লাস্টার না খেদা লোকতাইতাছে। দোয়ানের সময় দেখলাম সকালে আমি গেছি 8টা বাজে। 8টা বাজে যাই শুনে এরা 10টা বাজে জানাজা দিয়ে লাগবো। তো আমি কইলাম যে 10টা বাজে জানাজা লাগবে, আমরা জানি না শুনি না জানাজা দিয়ে কিভাবে। আমারে অনেক অত্যাচার করতো, অনেক মার করতো। ওই সময় যে আমি যে পুলিশে জানাবো বা এরকম কোনো আমার কোনো ইয়া ছিল না, সেন্সার ছিল না। ওই সময় ব্যাংকের থেকে লোন উঠাইছি, কিস্তি উঠাইছি 2 লক্ষ টাকা তার নামে। তো হয়তো মাথা ঢুকছে যে যদি মারা যায় কিস্তিটা পরিশোধ হয়ে যাবে, তেমন লাগবো না। সন্ধ্যের কারণে হলে আমি বাড়িতে চলে গেলাম কেন, আমার তো যখন প্রশ্ন আসে না। তবে তা বিশ্বাস করেননি সাথীর স্বজনরা। স্বামী সহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা। তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। বিচারের আশায় দিন কাটছে পরিবারটির। তারা তো যে জিনে মারছে এই কথাই বলে, অন্য কিছু তারা বলে না। এবং তারা আমরা যখন মামলা করছি বিভিন্ন জায়গায় আবার সমাধানের জন্য ঘুরে সমাধান করতেও তারা চেষ্টা করতেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা কইরা তাকে ওই মেরে ফেলে বলতেছে যে জিনে মেরে বলছে। আসলে জিনে মেরে ফেলে নাই। যদি সঠিক তদন্ত হয় তাহলে যে ওনারা যে মারছে এবং মহিলা যে পানি ফেলেছে সত্য প্রমাণ পাওয়া যাবে। অভিযুক্তের বাড়িতে যমুনা টেলিভিশন। ইব্রাহিমের মায়ের দাবি এ বিষয়ে কিছুই জানা নেই তার। কেন বলতেছে তারা মেয়ে মরছে, তারা মানে করতেছে কি লেগে করতেছে। তারা হেবলা যদি করতো তো 10 জনে দেখতো বলে এমন হয়েছে, আমরা এই করবা নাইলে সেই করবা নাইলে আমরা দেখাম। ঘটনাটি তদন্ত করছে পিবিআই। পুলিশ সুপার জানালেন সাথীর এর আগেও বিয়ে হয়েছিল। 2016 সালে ছাড়াছাড়ি হয়। পরে তিনি বিয়ে করেন ইব্রাহিমকে। 3 ধাপে এগোচ্ছে তদন্ত। তদন্তের পরই গৃহবধূর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পিবিআই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা। অভিযোগ ঘুষ না পেয়ে ব্যবসায়ীকে লাঞ্ছিত করার। প্রায় সময় ব্যবসায়ীদের কাছে অনৈতিক সুবিধা দাবি করে আসছে কর্মকর্তারা। না দিলে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগও রয়েছে। এই অবস্থায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে ভ্যাট ফাঁকির বিষয়টি সামনে আনছেন কর্মকর্তারা। ঘটনার শুরু গত 6 জানুয়ারি। বঙ্গ পিভিসি পাইপ কারখানা পরিদর্শনে যায় যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের 12 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেন। প্রতিষ্ঠান মালিকের অভিযোগ, পরিদর্শনের নামে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ফিল্মি স্টাইলে তল্লাশি চালায় তারা। কোনো অনিয়ম না পেলেও ঘুষ দাবি করা হয় 50 লাখ টাকা। আমার চেম্বারে যান সাদ্দাম হোসেন এবং অ্যাডিশনাল কমিশনার রাকিবুল হাসান 50 লক্ষ টাকা হচ্ছে ঘুষ দাবি করেন। আমি 50 লক্ষ টাকা দিতে অপরগতা প্রকাশ করলে উনি এক পর্যায়ে আমার এই পাশের এই কলারটা ধরে আমাকে চেয়ার থেকে বের করে দেন। ডাকাত পড়েছে এরকম তারা একদম তছনছ করে ফেলে। যেহেতু আমার মালিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে
ঘুষ দাবি এবং শারীরিক লাঞ্ছিত, এই জন্য উনি রাগে ক্ষোভে ঘেন্নায় অপমানে উনি ওনার প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। কাস্টম ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বেশ পুরনো। ঘুষ না দিলে নানাভাবে ফাঁসানো হয় ব্যবসায়ীদের। অসাধু কর্মকর্তা বিগত দিনেও চুয়াডাঙ্গায় এসেছে এবং ব্যবসাদারদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন চালিয়েছে। এরা ভ্যাটের পাশাপাশি উৎকোচ দাবি করে, অতীতও দেখে এসেছি, বর্তমানও দেখছি। আমরা ভ্যাটটাকে বুঝতে চাই, আমাদেরকে কিন্তু বোঝানো হয় না, ওনারা আমাদের সাথে সহযোগিতা করেন না। অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবিতে রাস্তায় নেমেছেন জেলার ব্যবসায়ীরা। হুঁশিয়ারি দিয়েছেন কঠোর আন্দোলনের। ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, ডিসি মহোদয় যদি এইটাকে আমাদের সুরা না করে তাহলে আমাদের চুয়াডাঙ্গা ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবো। সব অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমস ভ্যাট কর্মকর্তারা। কর ফাঁকির ঘটনায় আইনগত পদক্ষেপের কারণেই ব্যবসায়ীদের এই কৌশল, দাবি কমিশনারের। যে নিয়ারলি 5.5 কোটি টাকা তাদের রাজস্ব ফাঁকি, এবং এটার প্রেক্ষাপটে আমরা মামলা দায়ের করলাম। এই মামলা দায়ের করার পরই দেখলাম যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার যে টিম মেম্বার যারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু করলো, এবং আরেকটা জিনিস সে করার চেষ্টা করলো, শ্রমিকদেরকে লেলিয়ে দেওয়া। সে প্রতিষ্ঠান নিজে বন্ধ করছে, আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ করি না। বছরে প্রায় 100 কোটি টাকার রাজস্ব আদায় হয় চুয়াডাঙ্গা চেম্বার থেকে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পুরকৌশল বিষয়ে জাতীয় ফেস্ট। পুরকৌশল বিভাগের কংক্রিট সোসাইটি অব কুয়েটের আয়োজনে দিনব্যাপী চলছে আয়োজন। এতে 26টি বিশ্ববিদ্যালয়ের 6 শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। মেকানিক্স মেনিয়া, ক্যাড মাস্টার, ট্রাস, ট্রায়াম্প, লাইন্স অফ ভিশন সহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। এই প্রোগ্রামে যতগুলো ইভেন্ট আছে, যেরকম ট্রাস্ট একটা অনেক বড় ইভেন্ট, একটা ভাষীর একটা ভাষীর যে কোরিলেশন বা কোলাবোরেশন, এটা একটি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল, আমাদের ট্রান্সপোর্টেশন, বিভিন্ন জবের ক্ষেত্রে এটি একটি সুবর্ণ সুযোগ করে দিবে। আমাদের সিভিল ডিপার্টমেন্ট অথবা সিএসকে যেটা আছে তাদের এই রেইনফোর্সমেন্ট 1.0 প্রত্যেক বছর বাড়তে থাকবে। এটার জন্য 2 বছর পরে বা 3 বছর পরে যে আবার 2.0 না হয়, প্রত্যেক বছরের জন্য হয়। এটাতে হবে কি ছাত্রদের অ্যাক্টিভিটিসগুলো বাড়তে থাকে। কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখছে নীলফামারীর তিস্তা নদীর 16টি চর। এসব চরে গম, ভুট্টা সহ 10 ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। চলতি মৌসুমে 227 কোটি টাকার ফসল উৎপাদনের আশা কৃষি বিভাগের। 2 মাস আগেও যে নদীতে ছিল অথই জল, সেখানে এখন ধুধু বালুচর। তিস্তার বুকেই সবুজের বিপ্লব। নীলফামারীর ডিমলা ও জলঢাকার 16টি চরের 3234 হেক্টর জমিতে চলছে চাষাবাদ। এর মধ্যে বেশিরভাগ জমিতেই ভুট্টা, গম, রসুন, পেঁয়াজ সহ 10 ধরনের ফসলের চাষাবাদ করছেন কৃষকরা। বর্ষার সময় আমাদের মনে হয় এইদিকে পানির জন্য অনেক জায়গা মনে করেন যে বিলীন হয়ে যায়, আমাদের মনে করেন বসতি নষ্ট হয়ে যায়। প্রতি বছরে তো জমি ভেঙেই যায়। এখন এই চরটুকু আছে বিদায় আমরা এগুলো আবাদ সুবাদ করে খেয়ে পড়ে বেঁচে আছি, তাছাড়া আমাদের কিছুই নেই এখানে। বর্ষার শেষে যখন এই জমিগুলো বিভিন্নভাবে জাগে, তখন আমরা এগুলোতে রসুন, পেঁয়াজ বিভিন্ন আবাদ সুবাদ করে কোনো রকম আমাদের জীবন চলে আর কি। কাইমের জমির চেয়ে আমাদের চরের জমি সবসময় বেশি আবাদ হয়। চরে কাইমে যদি ভুট্টা হয় 30 মণ, আমাদের চরে ভুট্টা হয় 40 মণ। তিস্তা পাড়ের কৃষিতে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা। তাই মাঠ পর্যায়ে সেবা দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও। আশা চলতি মৌসুমে 227 কোটি টাকার রবি শস্য উৎপাদনের। এক সময় এই চরগুলোতে আবাদ হতো না। বেশ কিছুদিন থেকে কৃষি বিভাগের পরামর্শক্রমে এবং আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, তারা একযোগে কাজ করে এই আমাদের 16টি যে চর ডিমলা এবং জলঢাকায় এটা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সার বীজ দিয়ে সহায়তা করে থাকি এবং বাংলাদেশ চর উন্নয়ন প্রকল্প থেকে আমরা বিভিন্ন ফসলের প্রদর্শনী বাস্তবায়ন করেছি এবং সার্বিকভাবে সহায়তা প্রদান করছি। প্রতি বছর নদী ভাঙনে ক্ষয়ক্ষতি হয় অনেক, নিঃস্ব এই অঞ্চলের মানুষ। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি কৃষক আন্দোলনের এই নেতার। তিস্তা মহাপরিকল্পনা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, তাহলেই আমাদের এই কৃষি
বা কলকারখানা বা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই জীবনমান উন্নয়ন করা সম্ভব। উত্তরের জীবনরেখা তিস্তায় এখন ধুধু বালুচর। অর্থনীতিবিদরা বলছেন তিস্তার চরে শস্য উৎপাদনের থেকে তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে এনে এর প্রবাহ সঠিক রাখা অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখবে সেটি এখন দেখার বিষয়। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু কুল। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে ফলন তুলনামূলক কম, তবে চাষিরা বলছেন লোকসান হবে না। এদিকে গোপালগঞ্জে বেড়েছে কুল চাষের আগ্রহ। মাঠ থেকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ির শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস দুই ভাই মিলে 5 বছর আগে পৈতৃক জমিতে ফলের চাষ করলেও প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়, কিন্তু এবার করেছেন কুলের বাগান। আমার বন্ধু বান্ধবরা আসে, ভাই বোনেরা আসি, আমরা তাদেরকে হেল্প করি, মাঝে মাঝে আবার খাই, মাঝে মাঝে খেতে খুব সুস্বাদু মিষ্টি। বলসুন্দর এখানে প্রায় আপনার 800 থেকে 900 গাছ আছে। এবার আশা করি ঝড় বৃষ্টি হয় নাই, এবার ফলন ভালো হবে আর কি। প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। চলতি মৌসুমে 6 লাখ টাকা লাভ করবেন এমন আশা তাদের। পড়াশোনার পাশাপাশি আসি, বাবা কাকাদের একটু যদি সাহায্য লাগে অবশ্যই করি। এক মন 4000 থেকে 4500 এভাবে আছে। আগাম যেহেতু ওই দামটা হাই দামটা পাওয়া যাচ্ছে। এদিকে সাতক্ষীরার পাটকেল ঘাটার কুল চাষী ফজর আলী 39 বিঘা জমিতে করেছেন তার কুলের বাগান। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কমেছে এবার। এই মৌসুমে 75 লাখ টাকার ব্যবসার আশা করছেন তিনি। গত বছর ধরেন 39 বিঘা থেকে আমি প্রায় 1 কোটির উপরে বেচাকেনা পাইছিলাম, কিন্তু এবার হয়তো 70-75 এমন আশা করা যায়। কৃষি বিভাগ বলছে কুল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এই মৌসুমে সাতক্ষীরাতে 190 কোটি টাকার ব্যবসা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা বেশি থাকায় এবং যারা ভোক্তা পর্যায়ে ভক্ষণ করছেন তারা এটা খেয়ে পরিতৃপ্ত হচ্ছেন। আশা করছি যে এটা আমাদের উত্তরোত্তর এর আবাদ বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে গোপালগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশ।